খুলনাসহ ১১ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৬৪ জনের মৃত্যু। সচেতনতার অভাবে লকডাউনেও কমছে না সংক্রমণ। রাজশাহীতে শহরের তুলনায় গ্রামে দ্রুত ছড়াচ্ছে করোনার সংক্রমণ। উপজেলা পর্যায়েও লকডাউনের তাগিদ বিশেষজ্ঞদের। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফর্ম পূরণ ২৯ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত, ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা। চট্টগ্রামে করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অক্সিজেন চাহিদা। বিনামূল্যে দিনে ২৭ টন দিচ্ছে আবুল খায়ের গ্রুপ। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। ২৪ ঘন্টায় রাজশাহী ও খুলনা সহ ২ বিভাগের ১১ জেলায় করোনায় ৩৩ জন এবং উপসর্গ নিয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় ঝিনাইদহে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৬১%। এদিকে সংক্রমণ বাড়লেও মানুষের মধ্যে রয়েছে করোনা নিয়ে সচেতনতার অভাব। লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করছেন অনেকেই। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ৫ জন। ২৪ ঘন্টায় করোনা ইউনিটে ভর্তি হয়েছেন আরও ৬৫ রোগী। খুলনা বিভাগের ৭ জেলায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা মেডিকেল সহ জেলার ৩ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৮ জন, উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এখন বাড়াবো না কি করবো বলেন, আমরা বাল বাচ্চা নিয়ে কি খাবো? আমি কষ্ট করতে পারবো, বলেন কষ্ট করতে পারবে না। সরকার যখন যেভাবে নির্দেশনা দিচ্ছে আমরা যদি মেনে চলি তাহলেই শুধুমাত্র আমরা এই বিপদ থেকে মুক্তি পেতে পারি। অন্যথায় এইভাবে যদি বাড়তে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের সামনে অনেক কঠিন সময় এসে দাঁড়াবে। কুষ্টিয়ায় করোনা আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। যশোর ও সাতক্ষীরায় করোনা আক্রান্ত ৬ জন ও উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন। বাগেরহাটের মোংলায় শনাক্তের হার ২৪ ঘন্টায় প্রায় ৩ গুণ বেড়ে দাঁড়িয়েছে ৬৪.৫১%। মাইকিং করছে ঠিক আছে, কিন্তু আমাকে প্যাডে তো দিতে হবে নাকি? না খাইয়ে মরে যাবো, আমরা তো কাজ করে এনে চাল ডাল কিনে নিয়ে তারপরে খাইতে হবে আমাদের। সংক্রমণ বাড়ায় সাতক্ষীরা ও নাটোরে চলছে তৃতীয় দফার লকডাউন। ময়মনসিংহ নগরীর ১১ এলাকায় আজ থেকে কঠোর বিধিনিষেধ কার্যকর হয়েছে। এদিকে টাঙ্গাইল ও এলেঙ্গা পৌর এলাকার পর আজ থেকে কালিহাতীতেও লকডাউন জারি হয়েছে। সংসার চলে না, কথা বুঝেন, সপ্তাহে ১৫০০-২০০০ টাকা কিস্তি, এগুলো কই থেকে দিমু? লকডাউন যেহেতু সরকার দিছে, কিন্তু লকডাউনের ওই রকম তদারকি কিংবা কোনো কঠোরতা আমরা দেখতেছি না। ঢাকার পার্শ্ববর্তী ৭ জেলায় লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। গত কয়েকদিনের তুলনায় আরও শিথিল হয়েছে প্রশাসনের নজরদারি। নানা অজুহাতে পথে নামছে মানুষ, সেই সাথে আছে মাস্ক পরার অনীহা। দূরত্ব এখানে কিভাবে দূরত্ব রাখবো? এখানে তো দূরত্ব রাখার কোনো সিস্টেম নাই। আমাদেরও সমস্যা, এই জন্য পাবলিকও তো আসতেছেই, এভাবে চলাফেরা করবে। ঝিনাইদহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, বাগেরহাট সহ কয়েক জেলায় করোনা শনাক্তের হার ৫০%-এর বেশি হলেও নেই জনসচেতনতা। মাস্ক ছাড়া চলাচলের পাশাপাশি সামাজিক দূরত্ব মানছেন না বেশিরভাগ মানুষ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহীতে শহরের চেয়ে গ্রামে বাড়ছে করোনার সংক্রমণ। এরপরও গ্রামের স্বাস্থ্যবিধি মানছে না মানুষ। এমন পরিস্থিতিতে শুধু নগরী নয়, উপজেলা পর্যায়েও লকডাউনের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাজশাহী নগরী থেকে ১২ কিলোমিটার দূরের পবা উপজেলার নওহাটা এলাকা। ভ্যানে গাদাগাদি করে চলাচল করছে মানুষ। হাটের ক্রেতা বিক্রেতা কারো মুখে নেই মাস্ক। রাজশাহীর গ্রামাঞ্চলে করোনা সংক্রমণ হুহু করে বাড়লেও স্বাস্থ্যবিধি মানার আগ্রহ নেই সাধারণ মানুষের। সরকার গাড়ি ঘোড়াও চলতে দেবে না, আবার যে কয়েকটা গাড়ি ঘোড়া চলছে সেখানে তো গাদাগাদি করা ছাড়া উপায় নাই। বাড়িতে যেহেতু সমস্যা, এখন এই ঝুঁকি বলে কোনো লাভ হবে না, এই হাট বলে কোনো লাভ হবে না। এখন পেটে যদি ভাত থাকে তাহলে আপনার সবকিছু ঠিক করা যায়, কিন্তু পেটে ভাত না থাকলে তো বেরোতেই হবে। স্বাস্থ্য বিভাগের বিশ্লেষণে উঠে এসেছে গত কয়েকদিনের সংক্রমণের ৬০ ভাগই গ্রামে। গ্রামে করোনা নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। প্রতিদিনই আমাদের উপজেলায় যে টেস্টগুলো হচ্ছে এগুলো কিন্তু অনেক বেড়েছে। আগের তুলনায় আমরা অনেক বেশি সংখ্যক টেস্ট করছি। গ্রামের মানুষের যে অসচেতনতা, এটা আমাদের কাছে একটা বিশাল বড় ফ্যাক্টর। শহর ভিত্তিক আমাদের যে কার্যক্রমগুলো চালাচ্ছি, এতে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যারা গ্রামে বেশি ইনফেক্টেড হচ্ছে, যেখান থেকে বেশি ভর্তি হচ্ছে, সেই দিকে আমাদের অ্যাটেনশনটা কম। আমাদের মনে এই দিকে আমাদের বেশি অ্যাটেনশন দিয়ে কাজগুলো করতে হবে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় লকডাউন চললেও উপজেলা পর্যায়ে সংক্রমণ নিয়ন্ত্রণে তেমন কোনো বিধি নিষেধ নেই। কঠোর নয় প্রশাসনও। একটা শহরের সাথে সমস্ত উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন মানেই তো লকডাউন আর সেখানে বাকি থাকে না।
এখন মনে করেন গ্রামে তো আর লকডাউন দেওয়া সম্ভব না, তাই না? উপজেলা লকডাউন বলতে উপজেলা হেডকোয়ার্টার, অর্থাৎ আমার কোনো উপজেলা থেকে রাজশাহী শহরে কোনো গাড়ি ঘোড়া আসতে পারতেছে না। সো এটা তো লকডাউনই বলা হয়। জনস্বাস্থ্যবিদরা বলছেন, পরিস্থিতি বিবেচনায় কৌশল নির্ধারণ না করে কেবল নগরীতে লকডাউন দিয়ে খুব বেশি সুফল পাওয়ার সুযোগ নেই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতি নিয়ে জানাতে খুলনা ও কুষ্টিয়া থেকে জানাবেন সহকর্মীরা। প্রথমেই খুলনার পরিস্থিতি জানাবেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, খুলনা এখন করোনা সংক্রমণের হার কত, সাধারণ মানুষ মধ্যে সচেতনতা কতটা বেড়েছে, আর হাসপাতালগুলোর পরিস্থিতি জানাবেন, সেখানে চিকিৎসা সেবা পর্যাপ্ত কিনা? খুলনাতে কিন্তু আসলে প্রতিদিনই করোনা রোগী বাড়ছে এবং গত 24 ঘন্টায় কিন্তু খুলনাতে মারা গেছেন 9 জন, এর মধ্যে 8 জন করোনা এবং 1 জন করোনা উপসর্গ রয়েছে। আর গত 24 ঘন্টায় খুলনাতে সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে 730 জনের মধ্যে, আর এর মধ্যে করোনা পাওয়া গেছে 332 জন। সেই হিসেবে কিন্তু 45% মানুষের শরীরে আসলে করোনা পাওয়া গেছে। আর এদিকে গতকাল ছিল কিন্তু 29%। সেই হিসেবে কিন্তু আসলে বলতে পারি গতকালের চেয়ে কিন্তু আজ খুলনাতে করোনা সংক্রমণের হার বেশি। তবে এটা কিন্তু গতকাল যেমন কম ছিল আজ বেশি, এর আগের দিন কিন্তু আবার বেশি ছিল, তার আগের দিন কিন্তু কম ছিল। এই অবস্থা খুলনাতে কোনোদিন কমছে কোনোদিন বাড়ছে, এই অবস্থার মধ্য দিয়েই কিন্তু আসলে খুলনার করোনা পরিস্থিতি যাচ্ছে। আর এদিকে খুলনাতে করোনা সংক্রমণ রোধের জন্য কিন্তু আজ নিয়ে 4র্থ দিনের মতো খুলনাতে কঠোর লকডাউন চলছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা মহানগরীর শিববাড়ি মোড় এলাকায়, কিন্তু আমরা কিন্তু দেখছি যে লকডাউন যেটা আছে সেই লকডাউন আজ যেহেতু শুক্রবার, সেহেতু অন্য দিনের চেয়ে কিন্তু আজকে আসলে লকডাউনের যে চিত্র সেই চিত্রটা কিন্তু অনেকটাই সেরকম। আসলে লকডাউনে যেমন চিত্র থাকার কথা ছিল, তার শহর ফাঁকা থাকবে, লোকজন থাকবে না, এরকম চিত্র কিন্তু এই মুহূর্তে আমরা এখানে দেখছি। কিন্তু অন্য দিন কিন্তু আসলে এই চিত্রটা ঠিক ভিন্ন থাকে। এখানে কিন্তু লোকজনের উপস্থিতি অনেক বেশি থাকে, যান চলাচল যেমন থাকে, এবং মোড়গুলোতে আসলে কিন্তু আসলে গত কয়েকদিন ধরে কিন্তু আমরা জটলাও দেখেছি। তার খুলনার যে করোনা সংক্রমণের জন্য প্রশাসনের পক্ষ থেকে যেমন কঠোর লকডাউনের ঘোষণা করা হয়েছে, এর পাশাপাশি কিন্তু মানুষদেরকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে। কিন্তু আমরা তবে যেটা দেখেছি মানুষের মধ্যে সচেতনতার অনেকটাই কম বলে কিন্তু আমরা যেমন দেখেছি, তেমন চিকিৎসকরাও জানাচ্ছেন। প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু বারবার কিন্তু দাবি করা হচ্ছে যে আসলে মানুষদেরকে বারবার সচেতন করা হওয়ার পরেও কিন্তু আসলে মানুষজন সচেতন হচ্ছে না। আর খুলনাতে আমরা কিন্তু আগেও বলেছি, খুলনাতে করোনা চিকিৎসার জন্য সরকারিভাবে 2টি ইউনিট, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একটি করোনা ইউনিটে 130 শয্যা বিশিষ্ট এবং খুলনা জেনারেল হাসপাতালে 70 শয্যা বিশিষ্ট মোট 200টি ইউনিটে কিন্তু আসলে 200 শয্যা বিশিষ্ট দুটো ইউনিট চালু হয়েছে এবং এখানে কিন্তু এই মুহূর্তে দুটো ইউনিটে কিন্তু 190 জনের মতো। শামীম, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা একটু কুষ্টিয়ার পরিস্থিতি জেনে আসি। সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মিলনুল্লাহ। মিলন, নানা রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরেও সংক্রমণ মৃত্যু দুটোই বাড়ছে, কারণ কি, চিকিৎসকেরা কি বলছেন? আসলে নানান রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু মানুষের ভিতরে যে ব্যক্তি সচেতনতা সেটা কিন্তু আসলে মানুষ তৈরি করছে না। কারণ প্রশাসন যখন লকডাউন ঘোষণা করছে, প্রশাসন যখন লকডাউনের ব্যাপারে তাদের তৎপরতা বাড়াচ্ছে, তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঠিকই তারা ঘরে ঢুকছে বা বাইরে বেরোচ্ছে না। কিন্তু প্রশাসনের তৎপরতা যখন কমে যাচ্ছে বা তারা যখন ঘরে চলে যাচ্ছে, তখনই কিন্তু আবার দেখছি যে মানুষ বিভিন্ন উছিলায় কিন্তু তারা বাইরে বের হচ্ছে। আমি একটু আপনাকে পরিসংখ্যান জানাই, সেটা হলো যে কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে 111 জন। এ সময় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে 264টি, যেটা প্রায় 42 ভাগ আসলে। তো এই যে ঊর্ধ্ব গতি, এটা কিন্তু প্রতিদিনই ডে বাই ডে এই গতিটা বাড়ছে এবং এই 24 ঘন্টায় কিন্তু আরো 7 জন করোনায় চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মারা গিয়েছে। আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, সেটা হলো আজ থেকে কিন্তু কুষ্টিয়া যে 250 বেডের জেনারেল হাসপাতাল ছিল সেটাকে কিন্তু করোনার ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। কারণ এখানে রোগীর সংখ্যা এতই বাড়ছে যে 50 বেডের যে করোনা ওয়ার্ডটি ছিল সেটি পরবর্তীতে 100 বেডের করা হয় এবং তারপর পরবর্তীতে আজ থেকে 200 বেডে এটাকে করার প্রস্তুতি নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও করোনা রোগীকে জায়গা দেওয়া যাচ্ছে না।
আমি আজ সকালে কথা বলেছি কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার তাপস কুমার সরকারের সাথে। তিনি বলেছেন যে এই মুহূর্তে কুষ্টিয়ায় 183 জন করোনা রোগী এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তো এই হলো কুষ্টিয়ার অবস্থা। এবং আমরা দেখেছি যে লকডাউনের ক্ষেত্রে পুলিশ সুপার, বিভিন্ন উপজেলার ইউনো মহোদয় এবং কুষ্টিয়ার জেলা প্রশাসকরা নিজে মাঠে নেমে কাজ করছে, কিন্তু তবুও মানে মানুষের ভিতরে যে সচেতনতা সেটা বৃদ্ধি হচ্ছে না। তো এই ছিল মোটামুটি আমার কাছে কুষ্টিয়ার করোনা পরিস্থিতি নিয়ে সর্বশেষ সংবাদ। খুলনা এবং কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফর্ম পূরণ 29 জুন থেকে 11 জুলাই পর্যন্ত হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। দুপুরে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় তারা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বোর্ড ও কেন্দ্র ফি সহ বিজ্ঞান বিভাগের জন্য নির্ধারণ করা হয়েছে 2500 টাকা। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য এই ফি 1940 টাকা। নির্ধারিত এই ফি এর অতিরিক্ত কোনো ফি আদায় করা যাবে না। এ সংক্রান্ত কোনো তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজের ফর্ম পূরণ প্যানেল বন্ধ করা সহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে করোনার কারণে গত বছর এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলের গড়ের ওপর এইচএসসির ফল দেওয়া হয়। এবছর 84 দিনের পাঠ পরিকল্পনার ভিত্তিতে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। করোনা সংক্রমণ বাড়ার সঙ্গে বাড়ছে রোগীদের জন্য অক্সিজেনের চাহিদা। এই পরিস্থিতিতে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ বাড়িয়েছে আবুল খায়ের গ্রুপ। হাসপাতালে প্রতিদিন 7 টনের জায়গায় দেয়া হচ্ছে 27 টন তরল অক্সিজেন। দৈনিক রিফিল হচ্ছে 500 সিলিন্ডার। দেশে অক্সিজেনের সংকট হবে না বলে আশ্বস্ত করছে প্রতিষ্ঠানটি। গত বছর করোনা রোগীদের জন্য নিজেদের কারখানার প্ল্যান্টে উৎপাদিত অক্সিজেন হাসপাতাল ও সাধারণ মানুষকে বিনামূল্যে সরবরাহ শুরু করে আবুল খায়ের গ্রুপ। এ পর্যন্ত বিনামূল্যে রিফিল করে দেওয়া হয়েছে 18,000-এরও বেশি সিলিন্ডার। সম্প্রতি দেশে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় বাড়তি অক্সিজেনের চাহিদা মেটানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আগে প্রতিদিন 7 টন তরল অক্সিজেন দেওয়ার সক্ষমতা থাকলেও তা বাড়িয়ে করা হয়েছে 27 টন। দৈনিক 200 সিলিন্ডারের পরিবর্তে রিফিল করা হচ্ছে 500টি। আমাদের এই প্ল্যান্টের ক্যাপাসিটি 260 টন পার ডে এবং আমাদের এটা আমরা বাড়াচ্ছি। আমরা যেখানে ছিল তার থেকে প্রায় 2 to 3 টাইমস আমরা ইনক্রিজ করেছি এবং আমাদের প্রয়োজন হলে পর আমরা আরও বাড়াতে চেষ্টা করব। প্রয়োজনে নিজেদের কারখানায় অক্সিজেনের সরবরাহ বন্ধ রেখে পরিস্থিতি সামাল দেওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। বর্তমানে 500 সিলিন্ডার প্রতিদিন দিতে পারি। আমাদের এই সিস্টেমটা যখন হবে তখন আমরা এখানে 1,500 থেকে 2,000 সিলিন্ডার আমরা প্রতিদিন সরবরাহ করতে পারবো। কোম্পানি অলরেডি সে ব্যবস্থা করে ফেলছে এবং আগামী মাস থেকে আমাদের সমস্ত মেশিনারি আসা শুরু করবে। দেশে এক মাসে যা প্রয়োজন সেটা মানে 180 থেকে 190 এরকম। কাজে আমাদের এখন বর্তমানে যে মজুদটা আছে সেইটা দিয়েও আমরা 1 মাস ইজিলি সাপ্লাই দিতে পারবো। কাজেই আমরা শুধু দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, কোনো অবস্থাতেই কেউ যেন কোনো ভীত সন্ত্রস্ত না হয়। আমরা এখান থেকে নিরবচ্ছিন্নভাবে মেডিকেল অক্সিজেন সাপ্লাই দিতেই থাকবো। এ পর্যন্ত 20টি হাসপাতালে নিজস্ব খরচে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থাও তৈরি করে দিয়েছে আবুল খায়ের গ্রুপ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। লকডাউনের মধ্যেও মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ফেরিতে কাদাকাদি করে পারাপার হচ্ছে যাত্রীরা। এছাড়া 14 দিনের শাটডাউনের ঘোষণা আসতে পারে এমন শঙ্কায় সকাল থেকে আরও বেড়েছে যাত্রীর চাপ। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ভোর রাত থেকে এই নৌরুটের ফেরিগুলোতে ঢাকা ও দক্ষিণবঙ্গগামী উভয়মুখী যাত্রীদের স্বাস্থ্যবিধি উপেক্ষা করে দেখা গেছে পদ্মা পাড়ি দিতে। যাত্রীদের পাশাপাশি এসব ফেরিতে একসাথে পারাপার হচ্ছে পণ্যবাহী ও জরুরি যানবাহন। বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক ফয়সাল আহমেদ জানান, লকডাউনে 5টি ফেরি দিয়ে সীমিত পরিসরে ফেরি চলাচল করছিল। তবে ঘাটে যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় 14টি ফেরি দিয়ে চলছে যাত্রী ও যানবাহন পারাপার। বর্তমানে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে 1.5 শতাধিক যানবাহন। লকডাউন ও করোনা পরিস্থিতি নিয়ে খবর জানাতে এবার নারায়ণগঞ্জ ও যশোর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই লকডাউনের খবর জানাতে যোগ দিচ্ছেন নারায়ণগঞ্জ থেকে সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, লকডাউনে নারায়ণগঞ্জের পরিস্থিতি কেমন দেখছেন? সাধারণ মানুষ কতটা সচেতন হলো আর প্রশাসনের তৎপরতা কেমন?
লকডাউনের আজকে চতুর্থ দিন চলছে। আপনাকে জানিয়ে রাখতে চাই যে সকাল থেকে কিন্তু আমরা যেই বিষয়টি এখন পর্যন্ত লক্ষ্য করেছি, নারায়ণগঞ্জে এই লকডাউনের যেই স্বাস্থ্যবিধি এবং যেই সরকারি নির্দেশনা আছে সেটা কিন্তু আসলে জনসাধারণ এবং চালক যাত্রীরা কিন্তু সেটা পালন করছে না। এবং আপনাকে একটু দেখাতে চাই যে এদিকে চাষারাতে যেই চেক পয়েন্টটি আছে, চাষারা শহীদ মিনার সংলগ্ন, এখানে কিন্তু পুলিশ এই চেকপোস্ট সহ নারায়ণগঞ্জে 30টি চেকপয়েন্টে কিন্তু পুলিশ প্রবেশ করা এবং বের হওয়া এই সব ক্ষেত্রে কিন্তু তারা নজরদারি করছেন, তারা পর্যবেক্ষণ করছেন, যানবাহন আটক করছেন। আজকে সকালে 25টি যানবাহন আটক করেছে স্বাস্থ্যবিধি অমান্য করার জন্য, এবং পরবর্তীতে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এবং জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু 30টি ভ্রাম্যমাণ আদালত এখানে কাজ করছেন। তো আমি এখন নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর, তার কাছ থেকে জানতে চাইবো যে তারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন যারা স্বাস্থ্যবিধি অমান্য করছে। তো ইমরান ভাই, আমাদেরকে একটু জানাবেন যে আসলে কি অবস্থা আপনাদের? ধন্যবাদ ভাই আপনাকে। আজ এই নারায়ণগঞ্জে চতুর্থ দিনের মতো লকডাউন চলছে। সকাল থেকেই আমাদের পুরো নারায়ণগঞ্জ জেলা পুলিশের যতগুলো চেকপোস্ট আছে সবাই খুব তৎপর এবং সবাই খুব চেষ্টা করতেছে লকডাউন কার্যকর করার জন্য, এবং ইনশাল্লাহ আমরা সফল হচ্ছি। আর যারা স্বাস্থ্যবিধি অমান্য করছে আর যারা অপ্রয়োজনে বের হচ্ছে, আমরা জানেন সকাল থেকে আমাদের 25টা গাড়ির মতো আটক করছি আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং জরিমানা হচ্ছে। আর পাশাপাশি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতও আছে, তারাও ব্যবস্থা নিচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। আমাদেরকে ইমরান সিদ্দিকী আসলে নারায়ণগঞ্জের বিষয়টি জানাচ্ছিলেন। তো আপনাকে জানিয়ে রাখতে চাই যে নারায়ণগঞ্জের যেই চাষারার চিত্র, এবং আমরা কিন্তু শহর ঘুরে দেখেছি, এখানে দোকানপাট বন্ধ রয়েছে এবং সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। আপনি জানেন যে নারায়ণগঞ্জ রাকিব, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা যশোরের পরিস্থিতি জানবো। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, সাধারণ মানুষ আগের চেয়ে সচেতন হয়েছে কিনা, আর সংক্রমণের হার কমাতে প্রশাসন থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, হাসপাতালগুলোর চিত্রও জানাবেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোরের মূল প্রাণকেন্দ্র দরাটানা মোড়ে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে এখানে এই পুরো রোডটি কিন্তু আসলে ব্লক করে দেওয়া হয়েছে। যশোর জেলায় মোট 100টি চেকপোস্ট বসিয়েছে পুলিশ, এবং এই 100টি চেকপোস্ট বসিয়ে তারা কিন্তু যান চলাচল নিয়ন্ত্রণ করছেন। এবং এই যে মূল সড়কগুলো অর্থাৎ রাজপথ, যশোরের এই রাজপথগুলোতে কিন্তু আমরা দেখেছি যে লোকজন স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু তারা এখানে চলাচল করছে। কিন্তু এর পুরো ভিন্ন চিত্র আমরা দেখেছি যে যশোরের ফিডার রোড অর্থাৎ সংযোগ যে সমস্ত সড়কগুলো আছে, পাশাপাশি অলিগলিতে এখানে কিন্তু প্রতিনিয়তই প্রচুর লোক ভিড় করছে। এটি কিন্তু আমরা 23 তারিখে যখন সর্বাত্মক লকডাউন দেওয়া হয় যশোরে, তারপর থেকে কিন্তু আমরা এই চিত্র দেখেছি। বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যে সড়কগুলোর দুপাশে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এই সড়কগুলোতে প্রশাসনের লোকজন তেমন একটি যাচ্ছে না, এবং এই সুযোগটি কিন্তু কাজে লাগাচ্ছেন। কাজে লাগিয়ে আমরা দেখেছি যে গত কয়েকদিনে রাত 12টা-1টা পর্যন্ত কিন্তু মানুষজন এখানে অনায়াসে ঘোরাফেরা করছে, অবাধে তারা যে চলাফেরা করছে। এই সময় কিন্তু তারা একেবারেই স্বাস্থ্যবিধি মানছেন না, এবং সামাজিক দূরত্বের বালাইও কিন্তু আমরা তাদের ভেতরে দেখিনি। আর যশোরের পরিস্থিতি এই মুহূর্তে স্বাস্থ্য বিভাগ পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, যশোরে কিন্তু আজকে সর্বোচ্চ 370 জন করোনা শনাক্ত হয়েছেন, এবং একই দিনে 5 জন করোনায় আক্রান্ত এবং 8 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত্যু এবং শনাক্তের হার কিন্তু যশোরে এই মুহূর্তে সর্বোচ্চ অবস্থানে আছে, অর্থাৎ আজকে শনাক্তের হার 62। এবং গত এক সপ্তাহে আমরা দেখেছি যে যশোরে 28 জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন 1/2 ব্যক্তি। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণের জন্য যে সমস্ত ফিডার রোড বা সংযোগ সড়কগুলো আছে, এই সংযোগ সড়কগুলোতে আরো মনিটরিং বাড়ানোর কথা বলছেন স্থানীয় যারা আছেন তারা বলছেন যে আসলে শুধুমাত্র রাজপথকে নিয়ন্ত্রণ করেই কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব না, সমস্যার সমাধান করতে হবে মূলত রুট লেভেলে। আমরা গ্রাম অঞ্চলেও কিন্তু দেখেছি যে গ্রাম অঞ্চলের মানুষ যারা আছেন তারা কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না, মাস্ক ব্যবহার সহ সামাজিক যে দূরত্ব সেটি কিন্তু একেবারেই গ্রামে চোখে পড়েনি। এবং এছাড়াও কিন্তু গ্রাম অঞ্চলে মানুষ এক বাড়ি থেকে আরেক বাড়িতে বেড়াতে যাওয়ার যে টেন্ডেন্সি আছে সেটি কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি। নারায়ণগঞ্জ এবং যশোর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ইউরোপের মতো উন্নয়ন চায় না বাংলাদেশ, টেকসই উন্নয়নের মাধ্যমে মানবিক রাষ্ট্র গঠন করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে রোটারি ক্লাবের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী একথা বলেন। হাসান মাহমুদ বলেন, শুধুমাত্র বস্তুগত উন্নয়ন দিয়ে উন্নয়ন কখনো টেকসই হয় না।
বস্তুগত উন্নয়নের পাশাপাশি জনগণের আত্মিক উন্নয়ন জরুরি। অনুষ্ঠানে রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর বেলাল উদ্দিন, পিজিডি জয়নাল আবেদিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য রাখেন। মানুষের মধ্যে মূল্যবোধ, দেশাত্মবোধ, মমত্ববোধের সমন্বয় করা প্রয়োজন। আমরা এমন একটি রাষ্ট্র রচনা করতে চাই যেটি বস্তুগত উন্নয়নের দিক দিয়ে অর্থাৎ অবকাঠামোগত উন্নয়নের দিক দিয়ে একটি উন্নত রাষ্ট্র হবে, একই সাথে একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই। রাজশাহীর গোদাগাড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ধর্ষণ মামলার আসামি নিহত হয়েছে। নিহত শামীম শিশু সুমাইয়ার ধর্ষণ ও হত্যা মামলার সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোদাগাড়ির ললিতনগর এলাকায় টহলের সময় পুলিশের ওপর গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পুলিশও পাল্টা গুলি ছুড়লে একজন মারা যায়। তার কাছ থেকে পাওয়া মোবাইল সূত্রে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়। পুলিশ বলছে, ধর্ষণ ও হত্যার শিকার সুমাইয়ার বাড়ি থেকে চুরি হয় এই মোবাইলটি। নিহত শামীম শিশু সুমাইয়াকে ধর্ষণ ও হত্যার সাথে জড়িত বলে দাবি পুলিশের। গত 19 জুন ধর্ষণের পর হত্যা করা হয় স্কুলছাত্রী সুমাইয়াকে। নেত্রকোনার দুর্গাপুরে ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন 2 জন। গত রাত 9:45টার দিকে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের বড়াইন্দ বাজারে এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সের শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে বড়াইন্দ বাজারে এক ওষুধের দোকানে চেয়ারে বসা নিয়ে আনোয়ারের সঙ্গে একই গ্রামের সোহেল মিয়ার কথা কাটাকাটি হয়। এরই জেরে সোহেল তার লোকজন নিয়ে অস্ত্রসহ আনোয়ারের ওপর হামলা চালায়। খবর পেয়ে আনোয়ারের স্বজনরা ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন 3 জন। তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে আনোয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি 2 জনের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আশুলিয়ার গাজীর চর থেকে অপহৃত যুবক খোকনকে ধামরাইয়ের ইসলামপুর থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় আটক করা হয়েছে অপহরণকারী চক্রের মূল হোতা পাপ্পু সহ 4 জনকে। দুপুরে র্যাব 4-এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 20 জুন অপহৃত ওই যুবক আশুলিয়ায় বোনের বাড়িতে বেড়াতে আসেন। পরে 23 জুন রাত 8টার দিকে বোনের বাসা থেকে বের হলে অপহরণকারীরা তাকে অপহরণ করে ধামরাই নিয়ে যায়। এ সময় মারধর করে বোনের কাছে মোবাইল ফোনের মাধ্যমে 1 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় অপহৃত যুবকের স্বজনেরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে র্যাব তদন্ত শুরু করে। গতরাতে গোপন খবরের ভিত্তিতে ধামরাইয়ের ইসলামপুরে অভিযান চালিয়ে অপহৃত যুবক খোকনকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণকারী চক্রের 4 জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা অপহরণ ছাড়াও চুরি, ছিনতাই ও ডাকাতির কাজে জড়িত বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। কক্সবাজারের চকরিয়ায় 12 বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি ইউনুসকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের আমিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে কক্সবাজারে র্যাবের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব 15-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, এর আগে গত 13 জুন মামলার আরেক আসামি রোকসানা আক্তারকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার হয় ইউনুস। তারা দুজনেই প্রাথমিকভাবে ধর্ষণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। গত 2 জুন প্রতিবেশী রোকসানা 12 বছরের ওই শিশুকে বেড়াতে যাওয়ার কথা বলে তার বাসায় নিয়ে যায়। পরে অজ্ঞান অবস্থায় রোকসানার বাড়ি থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন। আমরা গত 2 সপ্তাহ এই ধর্ষক ইউনুসকে গ্রেপ্তারের জন্য আমাদের দিনরাত চেষ্টা অব্যাহত থাকে। এই ধর্ষক ইউনুসকে চট্টগ্রামের লোহাগড়া থানার আমিরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই। করোনার বাধা পাশ কাটিয়ে 2022 সালের ডিসেম্বরের মধ্যে চালুর লক্ষ্যে এগিয়ে চলেছে কর্ণফুলীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল নির্মাণ প্রকল্প। এখন চলছে এই টানেলের দ্বিতীয় টিউবের খনন। এরই মধ্যে প্রকল্পের 69% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে সেতু বিভাগ। কর্ণফুলীর তলদেশ দিয়ে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু টানেল। এতে টিউব থাকছে 2টি। এর মধ্যে শেষ হয়েছে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারামুখী টিউবের নির্মাণ কাজ। এখন চলছে আনোয়ারা থেকে পতেঙ্গামুখী টিউবের খনন। 3.31 কিলোমিটারের এই টানেলে টিউব দুটির দৈর্ঘ্য 2450 মিটার। এরই মধ্যে খনন হয়েছে 1610 মিটার। 94 মিটার লম্বা ও 2000 টন ওজনের টানেল বোরিং মেশিন দিয়ে চলছে খনন। তবে করোনার কারণে প্রত্যাশিতভাবে কাজ এগিয়ে নেওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই সমস্ত কাজ আর যদি কোনো সমস্যা সৃষ্টি না হয় তাহলে আমরা আশা করছি
আমাদের যে শিডিউল 2022 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা, সেটা হয়তো আমরা আশা করতে পারি সেটা শেষ করা যাবে। এদিকে টানেল ঘিরে বিনিয়োগ নিশ্চিতে এখনই উদ্যোগ নেওয়া উচিত বলে মনে করছেন ব্যবসায়ীরা। দেশি বিদেশি বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করার জন্য বেশ কিছু পদক্ষেপ সরকার ইতিমধ্যে নিয়েছেন এবং এই পদক্ষেপগুলো বাস্তবায়ন হচ্ছে। আমরা মনে করি এই যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে সেই পদক্ষেপগুলোকে অতি সত্বর বাস্তবায়ন করতে হবে। 2016 সালের 14 অক্টোবর টানেল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। 10,374 কোটি টাকার এই প্রকল্পে 5,913 কোটি 19 লাখ টাকা ঋণ হিসেবে দিচ্ছে চীনের এক্সিম ব্যাংক, বাকি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। চীনের সাংহাই শহরের আদলে ওয়ান সিটি টু টাউন ধারণাকে সামনে রেখে চট্টগ্রাম শহরকে কর্ণফুলী নদীর ওপারে সম্প্রসারিত করছে এই বঙ্গবন্ধু টানেল। এর ফলে চট্টগ্রাম বন্দরকেও কর্ণফুলী নদীর ওপারে সম্প্রসারণের সুযোগ তৈরি হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এর বাইরে কক্সবাজারের মহেশখালী পর্যন্ত শিল্প কারখানা স্থাপনের এক অনন্য সুযোগও তৈরি হচ্ছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। প্রায় 2 যুগ পর সিলেটে জল্লারপাড় এলাকার জল্লা বা জলাশয় দখলমুক্ত ও সংস্কারের কাজ শুরু করেছে প্রশাসন। একসময় এলাকাটিতে বিস্তৃত জলাশয় থাকলেও দখল, দূষণ ও সংস্কারের অভাবে এটি ভাগাড়ে পরিণত হয়। তবে জলাশয়টিকে আগের রূপে ফিরিয়ে এনে নগরীর মানুষের জন্য বিনোদনের মাধ্যম হিসেবে তৈরি করার লক্ষ্য সিটি কর্পোরেশনের। একসময় দীঘির নগরী ছিল সিলেট, তবে নগরীর প্রাণকেন্দ্র জল্লারপাড় এলাকাটি যে জল্লা বা জলাশয়কে ঘিরে গড়ে উঠেছে সেটি অনেকটাই বিলুপ্তির পথে ছিল। 5 একর জায়গা জুড়ে বিস্তৃত জলাশয়টির কোথাও মাটি ফেলে, কোথাও কলা গাছ লাগিয়ে বা আবর্জনা ফেলে দখল করার চেষ্টায় ছিল অনেকে। তবে দেরিতে হলেও টনক নড়েছে স্থানীয় প্রশাসনের। জেলা প্রশাসনের আওতাধীন জলাশয়টি অবমুক্ত করার কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। নিরাপদে আমাদের এখানে শ্বাস ফেলার একটা জায়গা থাকে, তো আপনারা দেখবেন সিলেটের মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন জায়গাটা এটাই হবে। আশা করি জবরদখল করে বেশি দিন রাখা যায় না। নগর কর্তৃপক্ষ বলছে আপাতত জলজ উদ্ভিদ অপসারণ করে খনন কাজ শুরু হয়েছে। এরপর জায়গা মেপে জলাশয়টি দখলমুক্ত করার পাশাপাশি দখলদারদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আগের রূপ ফিরিয়ে এনে জলাশয়টিকে পরিণত করা হবে নগরীর অন্যতম বিনোদন কেন্দ্রে। এটার অরিজিনাল রূপে যখন ফিরে আসবে এবং আমরা একটা ফান্ড ম্যানেজ করে চতুর্দিক দিয়ে পার্মানেন্ট স্ট্রাকচারের ব্যবস্থা করব। এটা তো আশা করি 2 বছরের মধ্যে আমরা করতে পারবো। শুধু জল্লাপাড়ের নয়, নগরীর অন্য দিঘি বা জলাশয়গুলোকেও পুনরুদ্ধারের দাবি পরিবেশ কর্মীদের। যদি রক্ষা করা যায় এবং সেটি হবে যে জলাশয় এবং জল্লা রক্ষা করলে কী ধরনের প্রকৃতির উপর ইতিবাচক প্রতিক্রিয়া পড়ে সেটা আমরা দেখতে পাবো। পরিবেশবিদরা বলছেন জলাশয় দখলমুক্ত করতে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও পরিবেশ অধিদপ্তরের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। যশোর থেকে উদ্ধার হওয়া গোখরা সাপের ডিম ফুটে 44টি বাচ্চা জন্ম নিয়েছে। বন বিভাগ বলছে প্রথমবারের মতো সফলভাবে জন্মালো বিষধর গোখরা সাপ। মেতে যশোরের একটি মেহগনি বাগান থেকে উদ্ধার হয় 47টি খইয়া গোখরার ডিম। স্থানীয়রা মা সাপটিকে মেরে ফেললে ডিমগুলো উদ্ধার করে নেওয়া হয় গাজীপুর শেখ জামাল ওয়াইল্ড লাইফ সেন্টারে। ডিমগুলো নিয়ন্ত্রিত তাপমাত্রায় বিশেষ প্রাকৃতিক ইনকিউবেটরে প্রায় 3 সপ্তাহ থাকার পর 20 জুন থেকে জন্ম নিতে থাকে গোখরার বাচ্চা। 24 জুন পর্যন্ত জন্ম নেয় 44টি, যাদের সবগুলোই সুস্থ। প্রায় সাকসেস রেট 94%। তো এই প্রজাতির আমাদের এটা আসলে খুবই রেয়ার যে আমরা এই প্রাকৃতিক এবং আমাদের রুম টেম্পারেচারের মধ্যে আমরা এতটি সাকসেস রেট আনতে পারছি। ভবিষ্যতে আমরা চেষ্টা করব আরও ভালো করার জন্য। ওয়াইল্ড লাইফ সেন্টার কর্তৃপক্ষ বলছে মে থেকে জুন সাপের প্রজনন মৌসুম। এই সময় দেশের বিভিন্ন জায়গায় সাপের ডিম ও বাচ্চা দেখা দেয়। এতে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে জানানোর অনুরোধ তাদের। গোখরার একটা বিষধর প্রজাতি, এটা সচরাচর বা আমাদের সারা বাংলাদেশে এর বিস্তৃতি আছে এবং বিভিন্ন জায়গাতে যে বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে, ম্যাক্সিমাম এই গোখরা সাপের প্রজাতি নিয়ে দুর্ঘটনা ঘটে। গোখরার বাচ্চাগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাপ গবেষণা কেন্দ্রে পাঠানো হবে। সেখানে বিষ থেকে প্রতিষেধক তৈরির কাজে এগুলো ব্যবহার করা হবে বলছে বন বিভাগ। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল সমগ্র বাংলাদেশে। ধন্যবাদ সবাইকে।